জনাব দিলীপ বড়ুয়া, খুব সংক্ষেপে যদি আপনি বলেন যে আপনি 1964 সাল থেকে রাজনীতি করছেন, এই বছর আপনার রাজনীতির 60 বছর পূর্ণ হতে যাচ্ছে বা পূর্ণ হয়েছে। এই 60 বছরে আমি যদি বলি, মানে আমি আপনাকে খুবই পছন্দ করি, একজন নেতা হিসেবে খুবই শ্রদ্ধা করি, কিন্তু আমাকে বলতেই হচ্ছে যে আপনার বা আপনার দলের কোনো গণভিত্তি নাই। আপনি আওয়ামী লীগের সরকারে একজন মন্ত্রী হয়েছেন, কিন্তু আসলে একজন জনগণের ম্যান্ডেট নিয়ে যে আপনি আসলে সংসদ সদস্য হবেন বা আপনার দলের কেউ রাজনীতিতে কোনো ভূমিকা রাখবেন, সেরকম আমরা দেখতে পাচ্ছি না। আপনি কি কখনো বিশ্লেষণ করেছেন যে 60 বছরে আপনার কেন কখনো কোনোভাবেই একটি গণভিত্তি দাঁড়ালো না? 60 বছরে তো একটা সময় গিয়েছে আমি রাজনৈতিক হাতে করি, এবং একটা পর্যায়ে গেছে যে আমাদের নেতা ছিলেন, অনেক নেতা ছিলেন, কমরেড তোহা, কমরেড আসাদুর আলী, এরকম অনেকে ছিলেন, কমরেড নগেন সরকার। হ্যাঁ, তাদের যুগ তো প্রায় 90 সাল পর্যন্ত ছিল। এই 90 সাল পর্যন্ত পরে হয়তো আমাদের যুগ আসছে। এর মধ্যে সবচেয়ে ট্র্যাজেডি হচ্ছে আমাদের দল যেমন 67-এ নতুন ভাবে গঠিত হয়েছিল, সেখানে কাজী জাফর আহমদ, মেনন ভাই থেকে আরম্ভ করি, এইদিকে আমার দেবেন শিকদার, আলাউদ্দিন, মতিন, এরা সবাই ছিল। তখন বিশাল পার্টি ছিল, সিস্টেরিয়ান মুভমেন্ট। আমরাই প্র্যাকটিক্যাল হোল হার্টেডলি এটা সফল হোক চেয়েছিলাম, এবং সেটা সফল হয়েছে। কিন্তু ফ্রুটসটা আমরা নিতে পারিনি। সেখানে ইলেকশন ঘোষণা করা হলো, ইলেকশনে আমরা বর্জন করলাম। যেখানে মানুষের এক্সপেকটেশন ছিল, সেখান থেকে আমরা দূরে সরে গেলাম, খালি ফেল দিয়ে গেছি আমরা আওয়ামী লীগকে। তখন মাওলানা বাশার ছিল, তোয়াশার ছিল, আব্দুল হক ছিল, জায়ান্ট লেফট লিডার্স ছিল। এই থেকে আমরা ছাত্রপন নকশালবাড়ির লাইন নিয়ে ছাত্রপন ডিজেট করে দিলাম। আবার আমরা আন্ডারগ্রাউন্ডে গেলাম। পরবর্তীকালে আমরা ওপেন হলাম। ওপেন হওয়ার পরে, এতদিন আন্ডারগ্রাউন্ড থাকার পরে, ওপেন হওয়ার পরে আমাদের নেতা কর্মী কিছু নিঃশ্বাস ফেললো, কিন্তু এটা ভিতর দিয়ে এতদিন তারা আন্ডারগ্রাউন্ডে ছিল। ওপেন হওয়ার পর তাদের দায়িত্ব ভালো গেল, পারিবারিক দায়িত্ব ভালো গেল, ভাইকে বিয়ে করানোর দায়িত্ব, নিজে বিয়ে বসার দায়িত্ব। এই করতে করতে আমাদের পার্টি একদিকে ভাঙা শুরু হলো, আরেকদিকে আস্তে আস্তে অনেকের স্বপ্ন ভেঙে আপনার ইয়াতে ছিল। কিন্তু আপনার কাছে কি মনে হয় না যে আপনার কাছে কি মনে হয় না নেতৃত্ব এবং স্বার্থের কারণে আপনারা অসংখ্য ভাগে বিভক্ত হয়েছেন? অতি সহজে আমরা দেখেছি যে আপনারা হয় এই পন্থী বা সেই পন্থী বড় জোটের সাথে আপনারা গিয়েছেন, এবং সেই কারণটাও আপনাদের অনেক বেশি আমরা তো আগে বড় জোটের সাথে ছিলাম না। আমরা তো ছিলাম শুধুমাত্র আপনার এর সাথে 2004 সালে, অবশ্য 15 সাল, আবার 2000 যে আশা সাহেব যে আপনার কি জানি বলে শহীদ মিনারে বলা হলো যে ওইখানে পূজা অর্চনা দেওয়া হয়, কোরআন তেলাওয়াত করা হয় না, তখন যে আবার 15 দল সৃষ্টি হয়েছিল, সেখানেও আমরা ছিলাম। অবশ্য এটা তো পরে লাস্টিং করে 2004 সালে এসে এটা আবার হলো। এই ফাঁকে তো ভাঙা ঘোড়ার ভিতর দিয়ে হতাশা। আপনার কাছে কি মনে হয় যে, আচ্ছা এটা শেষ প্রশ্ন করি, আপনার কাছে কি মনে হয় যে এমন কিছু আছে যেটা আপনারা ঠিক করেন নাই বা ঠিক করতে পারতেন? হাইন্ডসাইট আপনি যদি পিছন দিকে দেখেন। আমার উপলব্ধি হচ্ছে, আমি সবসময় বলছি আমি একজন কমিউনিস্ট থাকতে চাই, সেই হিসাবে আমি সবসময় সতর্ক থাকি, এমন কোনো কাজ করতে চাই না যেটা হলো যে কমিউনিস্ট মূল্যবোধের বিরুদ্ধে। এখন আমার যে উপলব্ধিটা হচ্ছে, এই দেশের বামপন্থীদের, বিশেষভাবে নব্য বামপন্থীরা, এরা হলো অপরচুনিস্ট। এদের রাজ্যে অধিকাংশ হচ্ছে অপরচুনিস্ট এবং সুবিধাবাদী। ওইটা তো সুবিধাবাদী, এবং এখানে যে থিওরিটিক্যাল এক্সারসাইজ করে তাত্ত্বিক চিন্তা চেতনাকে বিকশিত করে কৌশল অবলম্বন করা যাবে,
না এই কৌশলটাও আমরা কিন্তু। জনাব দিলীপ বড়ুয়া, আপনি একটা বুর্জোয়া দলের ক্যাবিনেটে মন্ত্রী হয়ে যদি নব্য বামপন্থীদের অপরচুনিস্ট বলেন, সেটা নিজের উপরে এসে পড়ে কিনা সেটা আমি আপনার কাছে এটা শুনে, আমি নিজে আমার কথা তো আমি সেলফ ক্রিটিক্যালি তো বলিনি এখনো। আচ্ছা, আমাকে বলতে হবে, আপনি বললেন যে এদেরকে কি মনে করলেন। সেকেন্ড হচ্ছে, এখন এই দেশের বাম আন্দোলন প্র্যাকটিক্যালি এই 14 দল ঘটনার মধ্য দিয়ে এটা ব্যানার বা ইউনিসেফ বা আমরা যে আসি, তারা চলে যাবার পরে আপনার একটা বিশাল শূন্যতা বিরাজ করবে। আপনারা থাকতেই বা কি পূর্ণতা পেয়েছে? না, বিশাল শূন্যতা হয়েছে। এই দেশে বামপন্থীদের প্রতি মানুষের আস্থা সহসা ফিরে আসবে না, এক। দুই হচ্ছে, আমার সেলফ ক্রিটিক্যালি বলতে চাই, আমি ওই সুবিধাবাদী থেকে নিজে বঞ্চিত নই, কিন্তু আপনিও তাদের অন্তর্ভুক্ত, এটা একটা বলেছেন আপনি। জি, হ্যাঁ, আমিও তাদের থেকে বঞ্চিত, মানে তাদের অন্তর্ভুক্ত নই। এখন না, আলাদা নয়। এবং সেই অর্থে অ্যাজ এ হোল, আমি বলছি অ্যাজ এ হোল, কোনো পার্টিকুলার না। আর কেউ একটা উত্তর দিয়ে দিচ্ছি, কোন বন্ধু বলেছে, হ্যাঁ না, উত্তরটা হয়ে যাক, আর হইলো না। এই যে আমাদের কোন বন্ধু এত কথা আপনি বলছেন এখন ক্যাবিনেটে, তখন বলেন ক্যাবিনেটে বলা তো প্রাসঙ্গিকতা আসে নাই। আচ্ছা, ক্যাবিনেটে তখন 2009 সাল থেকে 2014 সাল পর্যন্ত এই ধরনের দুর্নীতির বিভৎস চেহারা তখন তো দেখা যায়। আচ্ছা, ঠিক আছে। আমার মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার। আমি একটু ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর কাছে আসতে চাই। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, আমাদের আসলে একটু সময়, টাইম ম্যানেজমেন্টে আমি একটু আজকে কম নম্বর পেয়েছি। এইটা হচ্ছে যে আপনার কাছে প্রশ্ন, যে আপনি কি বিএনপির সঙ্গে আপনার দল কি কোনো ঐক্যবদ্ধ আন্দোলনের কথা ভাবছেন? আপনার দল বা আপনার বিরুদ্ধে একটা বড় সমালোচনা হচ্ছে এই যে একটা জরুরি বা প্রয়োজনের সময় আপনি বিএনপিকে ছেড়ে আলাদা হয়ে গেছিলেন, বা আপনি থাকলে বিএনপি আরো অনেক শক্তিশালী হতো বলে অনেকের ধারণা, কিন্তু আপনি সে সময় আপনি আসলে বিএনপির সঙ্গে থাকেন নাই। এই ব্যাপারটাকে একটু আপনি ব্যাখ্যা করবেন, যে আপনি আসলে প্রধান যে বিরোধী মত তার সঙ্গে বা পাশে বা একজোটে থাকছেন না কেন? যেমন আজকে যখন আমরা এই খবর পড়ছিলাম যে 4 জোট শরিকের সঙ্গে বিএনপির মত বিনিময়, সেটার মধ্যে হয়তো আপনাকেই অনেকে দেখতে চেয়েছেন। এই খবরটা নিচে আমি আসলে কমেন্ট দেখছিলাম যে আন্দালিব রহমান পার্থ কোথায়। আপনাকে ধন্যবাদ। না, আসলে কে কি বললো না বললো, আমি ছেড়ে দিয়েছি বিএনপি ছেড়ে দিয়েছে, এটা এগুলি আসলে ইম্পর্টেন্ট না। মানুষ তো অনেক কথাই বলে। আমি বিএনপির সবচেয়ে খারাপ সময় বিএনপির সাথে ছিলাম, যে সময় বিএনপির সময় যারা বেনিফিশিয়ারি তারা ওই আপনার সংস্কারপন্থী ছিল। আমি বিএনপির সময় 2006, 7, 8 থেকে 1/11-এর পর থেকে ছিলাম। মানুষ জানে এটা, যারা জানে বিএনপিকে পার্লামেন্ট থেকে আরম্ভ করে সব জায়গায় আমি কিভাবে ছিলাম। 2018 নির্বাচনের পর আমি জোট থেকে বের হয়ে আসছি, বিকজ অনেক কিছু ছিল যে অ্যারেঞ্জমেন্ট ঠিক ছিল না, বা বিএনপি ব্যালেন্স করতে পারছিল না। আর আমি কোনো সময় বিএনপি থেকে বের হয়ে টিপিক্যাল যে পলিটিক্সটা হয়, বিএনপিকে গালিগালাজ করা, এই করো ওই করো, আমি কোনো সময় সেটা করি নাই। আমি এখনো বিএনপি যখন লাস্টে ছিল, এই কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে পারে না, এই ইস্যুতে আমি বিএনপির সাথে এক ছিলাম। বাট আমি যুগপথে ছিলাম না, অন্যভাবে ছিলাম না, বিকজ ওই ব্যালেন্সটা করা যায় না। আর আমি নিজে একটা দলের চেয়ারম্যান, আমি চেষ্টা করি পলিটিক্সের রেলিভেন্ট থাকাটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, বিকজ আমরা অনেক বড় দল না, আমরা আমাদের মতো গোছায়, আমাদের মতো কাজ করি, আমাদের মতো কথা বলি। বিএনপির মতো করেই যে বাংলাদেশে বিরোধী দলের রাজনীতি করতে হবে, দ্যাটস নট নেসেসারি। আমি আমার মতো করে করতে পারি। বিএনপির 10টা ব্যাপারের সাথে আমি দ্বিমত করতেই পারি, আবার 10টা ব্যাপারের সাথে একমত করতেই পারি। যখন আপনি অনেক বড় জোট করেন, অনেক ব্যাপারে আপনার অপিনিয়ন আপনি দিতে পারেন না, এই কারণেই আমি সেখান থেকে চলে আসছি। বিএনপির সাথে আমার ভালো সম্পর্ক, এখানে কোনো প্রবলেম নাই। কিন্তু বিএনপির মতো করেই যে বাংলাদেশে সব আন্দোলন করতে হবে, বা বিএনপির মতো করেই যে করতে হবে, বিএনপির সাথে ঐক্যবদ্ধ কোন আন্দোলনের কথা আপনি ভাবছেন কিনা? বিএনপির নেতৃত্বে বা না, এখন পর্যন্ত না, এখন তো কোনো আন্দোলন নেই, এখন কোনো আলাপ নিয়ে আন্দোলন নেই। তো সুতরাং যারা কমফোর্টেবল ফিল করে, পলিটিক্সের রেলিভেন্ট থাকতে চায়, ওনারা হয়তো বিএনপির সাথে কাজ করে, ভেরি গুড, তা ওনারা কাজ করে। বাট আমার বিএনপির সাথে থাকতে হবে, এই কথাটা আসলে আমার কাছে পলিটিক্যালি কারেক্ট মনে হয় না, যে আমার যে কোনো ব্যাপারে কথা বলতে হবে। বিএনপির চেয়ে আমার তো টিআরপি কম না,
আলহামদুলিল্লাহ। আমি একটা কথা বললেও মানুষ শুনছে, মানুষের কাছে যাচ্ছে, তো ওইটা তো আর আমার আইডেন্টিটি ক্রাইসিস নাই। অফকোর্স যদি এরকম কোনো একটা ঘটনা ঘটে সেখানে তো আমরা কথা বলতেই পারি, একটা আলাপে যেতেই পারি। ওকে, বাট মানে এই মুহূর্তে আপনার কোনো এরকম কোনো লক্ষ্য নাই যেটা আসলে জনাব আমির খসরু মাহমুদ না না না, আমরা আমাদের দল গোছাচ্ছি। আমরা আরেকটা কথা কি খালেদা মাথায় রাখতে হবে, বাংলাদেশে তো এখন পলিটিক্স নাই। বিএনপির মতো করে রেলিভেন্ট, বিকজ বিএনপি আওয়ামী লীগের অ্যাবসেন্সে বিএনপি ইজ দ্য বিগেস্ট পলিটিক্যাল পার্টি। আর আমাদের কাজ হলো পলিটিক্সের রেলিভেন্ট থাকা এন্ড অ্যাডাপ্টেবিলিটি করা। আমি একটু ফেরত আসি ভাইদের কথার ব্যাপারে, যে আপনি যখন দিলীপ ভাইকে জিজ্ঞেস করলেন একটা প্রশ্ন, যে মেনন ভাই, দিলীপ ভাই বা ইউনূস সাহেবরা না থাকলে এই আর আসবে না, আসলে আসবে না। ওনাদের সব আমি আমার ওপিনিয়ন দিচ্ছি যে পলিটিক্সের সবচেয়ে বড় জিনিস হলো অ্যাডাপ্টেবিলিটি। ওনারা অ্যাডাপ্টেবিলিটি করতে পারেন নাই, এবং আওয়ামী লীগ সরকারকে আমি ধন্যবাদ দেই যে ওনাদের মধ্যে যে একটা সুপ্ত বর্জুয়া ছিল, সেটা ইনূস সাহেব, বড়ুয়া সাহেব, মেনন সাহেবকে বর্তমান সরকার মন্ত্রী বানিয়ে এটা জাতির কাছে প্রকাশ করছে। বিকজ কমিউনিজমকে তো ওনারা কোনোভাবে ওই আদর্শে তারা রাখতে পারে নাই। এবং আপনি যতই ওর মধ্যে থেকে সমালোচনা করেন, ওইখানকার এমপি হয়ে সমালোচনা করেন, আপনার মনে আছে মেনন সাহেব একবার বললো একটা কথা যে আমরা ভোটে হই নাই, পরের দিনই দুদকে নোটিশ চলে গেল, মেনন সাহেব চুপ হয়ে গেলেন। তো আমার কথা ছিল যে আপনার যখন এত কিছু এট স্টেক, তখন তো আর আসলে আপনি তো আর আগাতে পারবেন না। আমার মনে হয় যে আমরা একটু শেষ প্রসঙ্গে শেষ প্রশ্ন করতে চাই। ব্যারিস্টার আন্দোলন ব্রাহ্মণ পার্থ, আপনার কাছে প্রশ্ন করতে চাই। আপনি একজন জুরিস্টও বটে, এবং দিলীপ বড়ুয়ার কাছে আমরা শেষ লাইনটা শুনবো। সেইটা হচ্ছে যে সরকারি চাকরিতে যে কোটা ব্যবস্থা ঘিরে যে উদ্ভূত সমস্যাটা হয়েছে, এইটা জনাব দিলীপ বড়ুয়াকে আমি কোট করি, তাহলে এটা বলাটা একটু সহজ হবে। জনাব দিলীপ বড়ুয়া বলছেন যে এটা বিচার বিভাগের উপর ন্যস্ত না করে নির্বাহী বিভাগকে তিনি এটা সমাধান করতে বলছেন। আপনার একটু মতামত শুনবো। আপনি যদি 1 মিনিট বা 1.5 মিনিট একটু আপনার মতামত দেন একজন জুরিস্ট হিসেবে, যে এটা আসলে যে জায়গায়। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, লক্ষ 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 ছেলেদের জীবনের ভবিষ্যৎ না কোনো আদালতের জাজ সাহেব বসে কলম দিয়ে খোঁচা দিবে, এটা না আমি বিশ্বাস করতে চাই না। হ্যাঁ, এটা আমি মনে করি যে এটা রাজনৈতিক সিদ্ধান্তে নেওয়া উচিত এবং এই ব্যালেন্স রাখা উচিত। এবং এতদিন হয়ে গিয়েছে, এই দাবিটা 100% যুক্তিযুক্ত। এই কোটাটাকে কমিয়ে যেভাবে রাখা উচিত, এবং এই ছেলেরা যে দাবি করছে, সরকারের ইমিডিয়েটলি এই জিনিসটা দিয়ে দেওয়া উচিত, যেটা সরকার আগেই বলেছিল। আদালত দিয়ে না, এগুলি পলিটিক্যাল জিনিস। আজকে কষ্ট লাগছে যে আজকে 10টা ছেলে চলে যেতে পারতো কোটা আন্দোলনকারীর সাথে, 10টা বড় বড় নেতা চলে যেতে পারতো, ওদের সাথে বসতো, কথা বলতো। ইট শোজ আওয়ামী লীগ পলিটিক্যালি যে ব্যাংক্রাফট হয়ে গেছে। আওয়ামী লীগ আজকে ওই লিডার নাই যে যারা হেঁটে সেখানে চলে যাবে, যে বসো তোমরা, তোমাদের সাথে কথা বলি, আসো বসো, যেটা আমরা 20 বছর আগে দেখতাম বা 30 বছর আগে হতো। আজকে নাই। আজকে আপনারা কমিশন গঠন করছেন, নির্বাহী কথা কেন নির্বাহী হবে? এদেরকে খেতে ডাকো, এদেরকে ভাত খেতে ডাকো, বাড়িতে ডাকো, বসো, তোমাদের কি দরকার কথা বলো। দ্যাট ইজ দ্য ওয়ে পলিটিক্স হয়েছে এই দেশে। এই দেশে পলিটিক্স পুলিশ দিয়ে, লাঠি দিয়ে, ব্যারিকেড দিয়ে এভাবে হয় নাই। এবং এটা পলিটিক্যালি হ্যান্ডেল করে। কোনো জাজ সাহেবের কলমের খোঁচায় লক্ষ লক্ষ কোটি কোটি ছেলে, ভবিষ্যৎ প্রজন্মের জীবন হবে, মেধা পড়ে যাবে, কার নাতিপুতি থাকবে তারা হবে, এটা আসলে হাস্যকর। আমার মনে হয় আওয়ামী লীগের এটা রিয়েলাইজ করা উচিত। এবং পলিটিশিয়ান তো নাই, পাবে কই? হ্যাঁ, কারে পাঠাবে? তো যাই হোক, পলিটিক্যালি এই সিদ্ধান্ত নেওয়া উচিত এবং কোটাটা সম্পূর্ণ বাতিল না করে, যেমন ছিল আগে, যেমন ছিল 8-10% যেটা রেখে, মেধার সময় আমরা অনেক পিছিয়ে পড়ছি। আমাদের মেধাটা না আসলে, মেধাবীরা না আসলে আমরা ধ্বংস হয়ে যাব। তো আমার মনে হয় যদি স্টেটসম্যানের মতো চিন্তা করে, তাহলে আমার মনে হয় সরকারের এভাবে চিন্তা করে মেধার বিকাশ হওয়া উচিত। এই পারিবারিক ব্যাপার থেকে এভাবে আসবে, এটা আসলে মেনে নেওয়া যায় না এখন। জনাব আন্দোলন ব্রাহ্মণ পার্থ, আপনাকে ধন্যবাদ। জনাব দিলীপ বড়ুয়া, এই ব্যাপারে আপনার শুধু একটি কথাই শুনতে চাই, যে আসলে যেটি আওয়ামী লীগকে ব্যাংক্রাফট বলছিলেন ব্যারিস্টার পার্থ, সেটাকে আপনার কাছে আসলেই মনে হয় যে এই কোটা নিয়ে যে সমস্যার কথা আপনি বলছেন, যে বিচার বিভাগের উপর ন্যস্ত না করে সমাধান করার কথা যে আপনি আহ্বান করছিলেন, সেই আহ্বান শোনার মতো কেউ কি সরকারের দলে আওয়ামী লীগের কোথাও আছে কিনা? আপনি 1 মিনিটে যদি বলতেন। আমাদের মাননীয় বিচারপতিরা তো রায় দিয়েছেন যে সরকার যে কিছু ইচ্ছা করলে করতে পারে। আমার কথার সাথে তো ওই রায়ের একটা সামঞ্জস্য আছে। হ্যাঁ, কিন্তু আওয়ামী লীগের এরকম লোক আছে কিনা যারা এটা করবে, নাকি পরে অন্য সময়ের মতো যেরকম হয় একটি টপ থেকে একটি খালি নির্দেশ আসবে বাস? আওয়ামী লীগের যে করবে কি করবে না, এটা তাদের দায়িত্ব। এটা তো আমরা তো আর বলতে পারবো না। কি মনে হয়, মানে দায়িত্বের কথা না, মানে আপনার কাছে কি মনে হয় করবে কিনা, করার লোক আছে কিনা? আমরাও কিন্তু আমরাও একটু অবাক হচ্ছি। এরকম একটা ঘটনা ঘটতেছে, আমাদের 14 দলের মিটিং নাই। 14 দলের একটা মিটিং করে একটা যে স্টেটমেন্ট দেবো জয়েন্টলি,
সেটাও সৌভাগ্য আমাদের হচ্ছে না। এক্স্যাক্টলি, Thank you. এটাই আমি বলতেছি যে এত বড় Right. একটা পলিটিক্যাল ক্রাইসিস বাট দেয়ার ইজ নো পলিটিক্স, এইটাই There is no বলতেছি। politics. নির্বাহী হ্যাঁ, বিভাগ এটা করছে, সেজন্য। এটা আপনি নিজে চিন্তা করে দেখেন, সেজন্য। এগুলি পলিটিক্যালি হ্যান্ডেল করতে হয়। ইভেন কি গণজাগরণ মঞ্চ যখন হয়েছিল আওয়ামী লীগ পলিটিক্যালি হ্যান্ডেল করেছিল, সেখানে আওয়ামী লীগ গিয়েছিল, সেটা পরে তারা চলে গেছে কোথায়? আজকে আওয়ামী লীগ ল্যাক্স পলিটিশিয়ান। এই কারণে আওয়ামী লীগের 10টা নেতা নাই যে বলবে যে আসেন বসি, আসো তোমরা আমাদের সন্তানের মতো বসো কথা বলো, এর ওই অ্যাকসেপ্টেবিলিটি কারণ নাই। So